ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ এর সীমানা শর্তগুলো, অর্থাৎ দুটি মাধ্যমের বাউন্ডারিতে এদের ব্যবহারটা কীরকম বা এদের সম্পর্কটা কেমন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এই লেকচারটা মূলত তৈরি হচ্ছে যারা পদার্থবিজ্ঞানে অনার্স করছো, যাদের মেজর পদার্থবিজ্ঞান 4th ইয়ারের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। তো চলো শুরু করি। সো প্রথমেই আমাদের বাউন্ডারি কন্ডিশন বি বের করব। বি এর জন্য বাউন্ডারি কন্ডিশন কি? সো লিখি যে বাউন্ডারি কন্ডিশন ফর বি। সো প্রথমেই আমরা ধরে নিচ্ছি দুইটা মাধ্যম আমাদের কাছে আছে, মাধ্যম 1 এবং মাধ্যম 2। তাহলে মাধ্যম 1 এবং মাধ্যম 2 এ বি কেমন আচরণ করবে? সো এর জন্য আমরা ধরে নিচ্ছি যে ছোট্ট একটা লাইন, ছোট্ট একটা চতুর্ভুজ টাইপের একটা অংশ, এই হচ্ছে সেই চতুর্ভুজ। আমরা যদি এটাকে একটু বড় করে অঙ্কন করি তাহলে দেখতে কেমন দাঁড়াবে? একটু বড় করে অঙ্কন করলে দেখতে দাঁড়াবে এরকম। আমি যদি এটাকে ত্রিমাত্রিক চিন্তা করি তাহলে এই হচ্ছে তার ত্রিমাত্রিক রূপ। আমরা এই অক্ষকে ধরতে পারি ডেল ওয়াই, এটাকে ধরতে পারি ডেল এক্স এবং উচ্চতাকে ধরতে পারি ডেল জেড। এবং আমাদের প্রথমেই শর্ত থাকবে যে যেহেতু এই দুটা মাধ্যম খুবই কাছাকাছি, সো এই যে মাধ্যমটার মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের এখানে উচ্চতা, অর্থাৎ ডেল জেড। এই ডেল জেডটা আমার প্রায় শূন্যের কাছাকাছি, আমাকে এটা ধরে নিতে হবে। অর্থাৎ মাধ্যম দুটির মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই এবং থাকলেও সেটা প্রায় শূন্য। তাহলে এখন এখানে একটা চিন্তার বিষয় যে ম্যাগনেটিক ভেক্টর বি এটা কিভাবে এখানে কাজ করছে। আমি যখন এক মাধ্যম থেকে দুই মাধ্যমে যাব, এক মাধ্যম থেকে দুই মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটা যাবে, তখন প্রথম মাধ্যমের জন্য আমি ধরে নিব সেটা BN1, দ্যাট ইজ নর্মাল কম্পোনেন্ট অর্থাৎ উলম্ব উপাংশ। এবং দ্বিতীয় মাধ্যমের জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি BN2। প্রথমে আমরা উলম্ব উপাংশ নিয়ে কাজ করব। তাহলে আমরা এই চিত্রের জন্য ব্যাপারটা এরকম অঙ্কন করতে পারি। এটাকে আমরা ধরতে পারি BN2, এটা মাধ্যম 2 আছে, আর উপরেরটা হচ্ছে BN1, মাধ্যম 1 আছে। এখন আমরা এই যে কিউব দেখতে পাচ্ছি, এই কিউবের আসলে কয়টা তল আছে? এই কিউবের মূলত আছে 6টা তল। আমি তো আস্তে আস্তে অঙ্কন করি। এটা হচ্ছে একটা তল, এইটা উপরেরটা হচ্ছে আরেকটা তল, পেছনেরটা আরেকটা তল, পাশে একটা তল, বাম পাশে আরেকটা তল এবং আরেকটা তল আছে যেটা আমরা সামনে একটা তল। অর্থাৎ এই 6টা তল আছে কিউবে। তাহলে আমরা নাম দিতে পারি, এইটা হচ্ছে রাইট, ডান পাশে। তাহলে উপরেরটাকে আমরা নাম দেব হচ্ছে টপ, বাম পাশেরটাকে আমরা বলবো হচ্ছে লেফট, পেছনেরটাকে আমরা বলবো হচ্ছে ব্যাক, নিচেরটাকে আমরা বলবো হচ্ছে বটম, আর সামনেরটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্ট। তাহলে এই 6টা তল আমাদের আছে। এখন এই 6টা তলে ম্যাগনেটিক ফিল্ড এর প্রকৃতিটা কেমন?
সো তোমরা গসের সূত্র নাম শুনেছ। গসের সূত্র কার জন্য হয়? একটা নির্দিষ্ট সারফেসের জন্য হয়। মনে করো এই হচ্ছে তোমার একটা সারফেস, ক্ষুদ্রতম সারফেস ডিএস, এই ডিএস এ আমি যদি ম্যাগনেটিক ফিল্ডকে ইন্টিগ্রেট করি, দ্যাট ইজ এই ডিএস সারফেসের ভেতর দিয়ে যদি ম্যাগনেটিক ফিল্ড বি গমন করে, তাহলে আমরা বলতে পারি যে এই ক্লোজ সারফেসটার জন্য বি ডট ডিএস, এই ক্লোজ সারফেসটার জন্য বি ডট ডিএস ইকুয়াল টু 0। এটাই মূলত হচ্ছে গসের সূত্র। এবং কার জন্য? এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে আমরা যদি এই গসের সূত্রটা যদি এই কিউবের জন্য, কিউবের 6টা যে তল আছে, 6টা তলের জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারি, কি লিখব? যে যত তলই থাকুক প্রত্যেকটা তলের ম্যাগনেটিক ফিল্ড এবং তলের ক্ষেত্রফল এদের ডট গুণ করলে কি আসবে? 0 আসার কথা। তো 6টা তলের এই গুণফলটা গসের সূত্রের জন্য কি আসবে? 0 আসবে। তাহলে আমরা লিখব শুরুতেই, এটা মনে করো যে টপের জন্য, তাহলে বি ডট ডিএস প্লাস, তাহলে এটা হবে হচ্ছে বটমের জন্য বি ডট ডিএস প্লাস, এটা মনে করি লেফটের জন্য বি ডট ডিএস প্লাস, এইটা মনে করি রাইটের জন্য বি ডট ডিএস, এইটা মনে করি আমরা ব্যাকের জন্য বি ডট ডিএস, আর একটা কি হবে? এইটা মনে করি ফ্রন্টের জন্য বি ডট ডিএস। তাহলে সবগুলার সমষ্টি কি হবে? 0 হবে। কারণ আমরা গসের সূত্র থেকে আমরা এটাই পেলাম। তাহলে একটা বিষয় এখানে দেখো, প্রথমে টপের জন্য দেখো, টপ যে সারফেসটা আছে সেই সারফেসটার ক্ষেত্রফল কত? টপ যে সারফেসটার ক্ষেত্রফল হচ্ছে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হচ্ছে তার দৈর্ঘ্য, দ্যাট ইজ এটা কি নাম? ডেল এক্স, আর এটা হচ্ছে তার প্রস্থ, তাহলে কি এটা কি? ডেল ওয়াই। তাহলে টপ সারফেসের ক্ষেত্রফল হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, অ্যান্ড বটম সারফেসের ক্ষেত্রফল তাই হবে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, যেহেতু টপ বটম একে অন্যের কি এক সদৃশ। লেফট সারফেসের জন্য ক্ষেত্রফল হবে কি? ডেল এক্স ইন্টু ডেল জেড ইন্টু ডেল এক্স। ঠিক তেমনি রাইট সারফেসের জন্য তাই হবে ডেল এক্স ইন্টু ডেল জেড। ওকে, ব্যাক সারফেসের জন্য হবে ডেল ওয়াই ইন্টু ডেল জেড, এটা হচ্ছে ব্যাক সারফেস, ডেল ওয়াই ইন্টু ডেল জেড। ঠিক তেমনি ফ্রন্ট সারফেসের জন্য হবে কি? ডেল ওয়াই ইন্টু ডেল জেড। তো এটা আমাদের বুঝলাম। এখন একটা জিনিস চিন্তা করো যে দুটি ভেক্টরের ডট গুণ, এখানে প্রত্যেকটা কি ডট গুণ, বি ডট ডিএস ডট গুণ। তাহলে ডট গুণের মান আমরা কখন পাই? যখন বি ভেক্টর এবং এই সারফেস ভেক্টর দুটি যখন 90 ডিগ্রিতে থাকবে, তখন আমরা এই ডট গুণের মানটা পাবো না। কারণ আমরা জানি ডট গুণ মানে বি ডিএস কস, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি 0 হয়ে যাবে। একটু খেয়াল করে দেখো তো, যেহেতু আমার ম্যাগনেটিক ফিল্ডটা 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যমের দিকে যাচ্ছে এবং সেটা কি লম্বালম্বিভাবে যাচ্ছে, তোমরা চিত্রেও দেখতে পাচ্ছ এই কিউবের চিত্রে। আর এবং সারফেসের দিক কোন দিকে? এবং সবসময় মনে রাখবা যে একটা সারফেসের দিক হবে ওই সারফেস থেকে সবসময় সারফেসের সাথে লম্ব করে বাইরের দিকে। আমি যদি এই যে একটা সারফেস আমরা চিন্তা করি, তাহলে এই সারফেসের দিক হবে এই সারফেস থেকে বাইরের দিকে, এই সারফেসের ভেক্টর হবে সারফেস থেকে বাইরের দিকে, কোনো সময় ভিতর দিকে হয় না। তাহলে লেফট সারফেসের দিক হবে বাম দিকে, রাইট সারফেসের দিক হবে ডান দিকে। কিন্তু একটাবার চিন্তা করে দেখো তো, লেফট এবং রাইট
এই দুইটা সারফেসের জন্য বি কোন দিকে? বি হচ্ছে সারফেসের গা ঘেঁষে উপর বরাবর। তাহলে বি এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত? বি হচ্ছে এই দিকে, ডিএস এর দিকে এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো আবার দেখো, বি হচ্ছে উপরের দিকে আর ডিএস হচ্ছে ডান দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 90, তাহলে দেখো বি এবং ডিএস এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। তাহলে বি ডিএস কস কত? 90। তাহলে কি হবে? 0 হবে। তাহলে এইরকম কোন কোন সারফেস আছে আমাদের? এরকম কোন কোন সারফেস আছে যাদের বি এবং ডিএস এর মধ্যবর্তী কোণ 90? যেমন আমরা রাইট সারফেসের জন্য বললাম, তাহলে রাইটের ঠিক উল্টা হবে লেফট সারফেসের জন্য, আবার ব্যাক সারফেসের জন্য তাই, ফ্রন্ট সারফেসের জন্য তাই। অর্থাৎ এই চারটা সারফেসের সাথে বি এর মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কাজেই লেফট সারফেস, রাইট সারফেস, ব্যাক অ্যান্ড ফ্রন্ট এদের সারফেস ইন্টিগ্রালটা কি হবে? উইথ ভেক্টর ফিল্ড বি কি হবে? শূন্য হয়ে যাবে। থাকবে কোনটা? থাকবে হচ্ছে টপ এবং বটম। কারণ টপ সারফেসের জন্য বি হচ্ছে উপরের দিকে, সারফেস ভেক্টর ডিএসও উপরের দিকে, অর্থাৎ এরা একই দিকে আছে। বটম সারফেসের জন্য বি হচ্ছে উপরের দিকে, বাট ডিএস কোন দিকে? নিচের দিকে। দেখো চিত্র ভালো করে দেখো, যে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে কোন দিকে? নিচ থেকে উপরের দিকে। তার মানে আমার টপ সারফেসটার জন্য বি হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এই কিউব থেকে বের হয়ে যাচ্ছে। ঠিক তেমনি বটম সারফেসের জন্য কিউবের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ এরা পরস্পরকে দুইটা সারফেসের সাপেক্ষে বিপরীত। কাজে আমরা লিখতে পারি আমরা টপ সারফেসের জন্য এটাকে বলতে পারি bn1, বিকে বলতে পারি bn1। আর টপ সারফেসের ক্ষেত্রফল কত? আমরা আগেই বলছি, টপ সারফেসের ক্ষেত্রফল হচ্ছে এর দৈর্ঘ্য ডেল এক্স এবং প্রস্থ ডেল ওয়াই, অর্থাৎ এর ক্ষেত্রফল হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। ঠিক তেমনি বটম সারফেসের জন্য তাই, bn2 ক্ষেত্রফল ডেল এক্স ইন্টু ডেল ওয়াই সমান কি হবে? 0 হবে। এরপরে আমরা লিখতে পারি ডেল এক্স ডেল ওয়াই কমন নিতে পারি, তাহলে bn1 মাইনাস bn2 কমন নিলাম, ডেল এক্স ডেল ওয়াই। এখন ডেল এক্স ডেল ওয়াই কে আমরা বাদ দিতে পারি, বলতে পারি bn1 মাইনাস bn2 সমান 0। সো এখান থেকে ফাইনালি আমাদের দাঁড়ালো bn1 সমান bn2। অর্থাৎ এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি যে দুটি মাধ্যমে চৌম্বক ভেক্টর বি এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মাধ্যম 1 এ চৌম্বক ভেক্টর যেরকম, মাধ্যমিক 2 এ চৌম্বক ভেক্টর একই রকম। দ্যাট ইজ বি এর উলম্ব উপাংশ কি হয়? অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ কন্টিনিউয়াস। সো আমরা বলতে পারি বি এর উলম্ব উপাংশ কি হচ্ছে? অবিচ্ছিন্ন। বি এর উলম্ব উপাংশ হচ্ছে অবিচ্ছিন্ন, দ্যাট ইজ কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা এইচ এর সীমান্তিক শর্তটা একটু দেখি। এইচ এর সীমান্তিক শর্তটা হবে এইচ এর বাউন্ডারি কন্ডিশন। তাহলে তার জন্য সেম আমাদের কি করতে হবে? আমরা দুটি মাধ্যম নিব শুরুতেই, এটাকে বলবো হচ্ছে মাধ্যম 1, এটাকে বলবো হচ্ছে মাধ্যম 2। তাহলে এইচ এর বাউন্ডারি কন্ডিশন, এবং এটা হবে কোন বাউন্ডারি কন্ডিশন? যেহেতু উলম্ব উপাংশ পেয়ে গেছি ম্যাগনেটিক ফিল্ডের, তাহলে এটা হবে হচ্ছে কি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। আমরা দেখব ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, দ্যাট ইজ আমরা উলম্ব উপাংশ দেখছি, এখন দেখব ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। ওকে, তাহলে
ম্যাগনেটিক ফিল্ড বি এর উল্লম্ব অংশ আমরা দেখেছি, নর্মাল উপাংশ এখন দেখব কি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট। এবং আমরা একটা সম্পর্ক জানি যে বি সমান মিউ এইচ, যদি শূন্য মাধ্যম হয় তাহলে মিউ নট, অথবা যে কোনো মাধ্যমের জন্য মিউ এইচ। এই সম্পর্কটা আমরা জানি আগে থেকে। তাহলে আগে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছিল হচ্ছে এই বরাবর, এখন যাবে কোন দিকে? এই দিকে। তাহলে এটাকে আমরা বলবো H1T মাধ্যম 1, এইদিকে বলবো হচ্ছে H2T মাধ্যম 2। এখন এটা বের করার জন্য আমাদের একটু পেছনের দিকে যেতে হবে, দ্যাট ইজ আমরা জানি যে অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারস ল। আমরা অ্যাম্পিয়ারস লটা কি জানি? অ্যাম্পিয়ারস লটা কি জানি? যে কোনো একটা লুপের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় আই, কোনো একটা লুপের মধ্য দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় এবং এর জন্য যদি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আমি ধরে নিচ্ছি এই লুপের ক্ষুদ্রতম দৈর্ঘ্য ডিএল এবং এখানে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে পি। তাহলে অ্যাম্পিয়ার বলল যে লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল, লাইন ইন্টিগ্রাল অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, যদি সেটা শূন্য মাধ্যমে এই লুপটা থেকে থাকে, অথবা যে কোনো মাধ্যমের জন্য মিউ নট, মিউ হবে। তাহলে আমরা জানি বি এর জায়গায় আমরা কি স্থাপন করব? মিউ নট এইচ। তাহলে মিউ নট এইচ যদি আমরা স্থাপন করি তাহলে এটা দাঁড়াবে মিউ নট এইচ ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই। দ্যাট ইজ উই ক্যান রাইট ক্লোজ লাইন ইন্টিগ্রাল এইচ ডট ডিএল ইকুয়াল টু আই, এবং আই মাস্ট বি এনক্লোজড, অর্থাৎ এই লুপ দ্বারা এনক্লোজড যে কারেন্ট, আবদ্ধ যে কারেন্ট, সেটা হচ্ছে আই। তাহলে আমরা অ্যাম্পিয়ারের এই সূত্রটা ব্যবহার করব আমাদের কার জন্য? বাউন্ডারি কন্ডিশনের জন্য। কার? এইচ এর বাউন্ডারি কন্ডিশন। ওকে, তাহলে এইচ এর বাউন্ডারি কন্ডিশন বের করব। কি হলো? ওকে, তাহলে তার জন্য আমরা একটা চিত্র আঁকাই। এই হচ্ছে তার চিত্র। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে মাধ্যম 1, এটা হচ্ছে মাধ্যম 2। তাহলে এই মাধ্যমের জন্য বলে নিলাম যে এটা H1T এবং এটা হচ্ছে H2T। নাম দিলাম আমরা এই লুপটার এ বি সি এন্ড ডি। লুপটার আমরা নাম দিলাম এবং লুপটা এইভাবে এই চক্রাকারে ঘুরছে এ বি সি ডি। তাহলে এখন আমি একটা জিনিস ধরে নেই, একটা ভেক্টর ধরে, একটা রাশি ধরে নেব যাকে আমরা বলবো হচ্ছে কে। হোয়াট ইজ কে? কে হচ্ছে সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ, অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে তলের যে কারেন্ট আছে সেটা, প্রতি একক দৈর্ঘ্যে এই লুপের তলে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আমার সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ। তাহলে এখন আমরা অ্যাম্পিয়ারের এই সূত্রটাকে এই লুপের জন্য অ্যাপ্লাই করব। তাহলে লুপের জন্য অ্যাপ্লাই করলে কি হবে? আমরা লিখি
যে ক্লোজ ইন্টিগ্রাল অফ এইচ ডট ডিএল এটা কার জন্য, এ বি এর জন্য, প্লাস ক্লোজ ইন্টিগ্রাল অফ বিসি এর জন্য এইচ ডট ডিএল, প্লাস ক্লোজ লাইন ইন্টিগ্রাল সিটি এর জন্য এইচ ডট ডিএল, প্লাস ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ডি এর জন্য এইচ ডট ডিএল সমান কি দাঁড়াবে, কে ডেল এক্স। এখানে ডেল এক্সটা হচ্ছে সারফেসের প্রতি একক দৈর্ঘ্য, অর্থাৎ আমি ধরে নিচ্ছি ব্যাপারটা কেমন, যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে যেহেতু এই লুপটা খুবই ছোট্ট, অর্থাৎ খুবই অল্প একটু সারফেস এখানে ধারণ করে, অর্থাৎ এবিসিডি এর ক্ষেত্রফল খুবই কম। আর যেহেতু আমাদের প্রতি একক দৈর্ঘ্যে সারফেস কারেন্ট কে, সুতরাং আমাদের যদি ডেল এক্স দৈর্ঘ্য হয়, যে এই এবিসিডি এই সারফেসটার দৈর্ঘ্য ডেল এক্স, তাহলে এই সারফেসে মোট কারেন্ট আছে আই ইনক্লোজড, এটাকে আমি লিখতে পারি কে ডেল এক্স আকারে। এখন আমাদের দেখতে হবে যে এই বিসি বরাবর, এই বিসি এবং ডিএ বরাবর, কোনো কারেন্ট আছে কিনা, এই বিসি এবং ডিএ বরাবর কোনো কারেন্ট আছে কিনা, বা বিসি এবং ডিএ বরাবর কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা। তো ম্যাগনেটিক ফিল্ডও নাই, কারেন্ট যাচ্ছে এ থেকে বি বরাবর এবং ফিল্ডও যাচ্ছে এ থেকে বি বরাবর। তাহলে বিসি এবং ডিএ বরাবর কোনো ধরনের ফিল্ড নাই, ম্যাগনেটিক ফিল্ড নাই। তার মানে আমরা বলতে পারি যে বিসি এবং ডিএ এই দুইটার যে ইন্টিগ্রেশন সেটা কি হবে, শূন্য হবে। সো আমাদের ফাইনালি কি দাঁড়াবে, এইচ ওয়ান টি আর ডিএল কি হচ্ছে ডেল এক্স, এটা এ থেকে বি বরাবর। সি থেকে ডি কিন্তু এ থেকে বি এর ঠিক উল্টা, তাহলে আমরা তার জন্য কি লিখতে পারি, মাইনাস কি এইচ টু টি ডেল এক্স সমান কে ডেল এক্স। তাহলে রেজাল্ট কি দাঁড়াবে, আমার ফাইনালি আসবে হচ্ছে ডেল এক্স কমন নিয়ে আমরা বাদ দিতে পারি, এইচ ওয়ান টি মাইনাস এইচ টু টি ইকুয়াল টু আসবে কি কে, হোয়ার ইজ কে ইজ দ্য সারফেস কারেন্ট পার ইউনিট লেংথ। আমরা এই সূত্র থেকে আসলে কি জানতে পারতেছি, এখান থেকে আসলে আমাদের কি জানার আছে, কে বলতে পারবে এখান থেকে আসলে আমরা কি বুঝতেছি, এখান থেকে কিছু বোঝা যাচ্ছে, আমরা যদি উপরে একটু খেয়াল করি, আমরা যখন বাউন্ডারি কন্ডিশন বি বের করেছি তখন আমরা দেখেছি কি যে বি দুইটা মাধ্যমে বি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বি এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মাধ্যম একে যেরকম মাধ্যম দুইয়েও কি একই রকম। কিন্তু এখানে এইচ ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তার জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে না, মাধ্যম একে যেরকম মাধ্যম দুয়ে সেরকম নয়, মাধ্যম একে যেরকম মাধ্যম দুয়ে সেরকম নয়। মাধ্যম একে যেরকম মাধ্যম দুয়ে সেরকম নয়, তার মানে হচ্ছে বি যেমন দুইটা মাধ্যম একই রকম, তো আমরা বলেছিলাম যে বি হচ্ছে কি অবিচ্ছিন্ন হয়, অর্থাৎ কন্টিনিউয়াস হয়। কিন্তু এইচ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইচ ওয়ান টি এবং এইচ টু টি কন্টিনিউয়াস না, অর্থাৎ অবিচ্ছিন্ন না। দুটি মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের
ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট কি হয়, অবিচ্ছিন্ন হচ্ছে না, অর্থাৎ এইচ এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট এইচ এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ডিসকন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন নয়। এটাই মূলত হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন। আশা করি সবাই বুঝতে পেরেছ।